জনাব তারেক রহমান সাহেবের সাম্প্রতিক একটি কর্ম মানে কাজ বেশ আলোচিত হচ্ছে। তারপর তার একটি অ্যাপিয়ারেন্স একেবারে সাম্প্রতিক সময়, সেই অ্যাপিয়ারেন্সটিও নিয়েও বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। যেহেতু তিনি একটি দলের শীর্ষ নেতা এবং তার দলের পক্ষ থেকে বলা হচ্ছে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, এবং নির্বাচন হয়ে গেলে যেভাবে নির্বাচন হোক তার দল ক্ষমতা আসবে বলে বিএনপি নেতাকর্মীরা শতভাগ বিশ্বাসী, 100%। আর বিএনপি ক্ষমতা আসলে শতভাগ তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন। আর লন্ডন থেকে তিনি প্রধানমন্ত্রীর রূপে এয়ারপোর্টে নামবেন, এটি মোটামুটি এখন বিএনপির লোকজন ধরেই নিয়েছে, এর বাইরে কোনো কিছু হবে না। তো সেই দিক থেকে তার ইমেজ, তার ব্যক্তিত্ব এবং তার সব কিছু যেন একটা রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করে। তিনি যেন প্রধানমন্ত্রী হিসেবে ঠিক একটা রেকর্ড তৈরি করতে পারেন উদারতায়, মহানুভবতায়, প্রেমময়তায় এবং ঔদার্যতায়। এই জন্য তার যারা সহযোগী রয়েছেন, তার যারা উপদেষ্টা রয়েছেন, অ্যাডভাইজার রয়েছেন, তারা নিশিদিন মানে রাতে এবং দিনে ব্যাপক পরিশ্রম করছেন। নেতার জন্য ভাষণ রেডি করা, নেতার জন্য ফেসবুক স্ট্যাটাস রেডি করা, নেতার মুড যেন স্বাভাবিক থাকে, এই জন্য তাকে নানা রকম প্রণোদনা দেওয়া থেকে শুরু করে তার যারা লোকজন আছেন, কাছের মানুষ, তারা নিঃসন্দেহে নির্ঘুম রাত কাটাচ্ছেন এবং সেটা বোঝা যাচ্ছে। লন্ডনে তার আশেপাশে যারা আছেন তারা, এবং লন্ডনে ছিলেন তার দুজন উপদেষ্টা, বাংলাদেশে আছেন, তাদের কর্মকাণ্ড এবং জনাব তারেক রহমান সাহেবের যারা ঘনিষ্ঠ লোকজন রয়েছেন তাদের তৎপরতা দেখলে মনে হচ্ছে যে জনাব তারেক রহমান সাহেবকে বাংলার সিংহাসনে বসিয়ে একটা নতুন ইতিহাস রচনা করার জন্য এবং বিএনপি যেন দীর্ঘমেয়াদে বারবার জনগণের ভোটে নির্বাচিত হতে পারে সেই প্রচেষ্টা তারা করে যাচ্ছেন। কিন্তু এই যে আমাদের দেশে যেগুলো লোক আছে, মানে যারা সর্বাবস্থায় খুঁতখুঁতে এবং কোথাও কোনো ত্রুটি আছে কিনা, খুঁত আছে কিনা সেগুলো খুঁজতে থাকে, এরকম লোকের সংখ্যার তো অভাব নেই। আর আগের থেকেই জনাব তারেক রহমান সাহেবের জাতশত্রু শেখ হাসিনা ছিলেন। আওয়ামী লীগের যারা লোকজন আছেন তারা তো বলতে গেলে মানে কোনো অবস্থাতেই তারেক রহমান সাহেবকে মেনে নিতে একেবারে নারাজ। তারা দরকার হলে দরজা খুলে সকালবেলা যে কোনো জিনিস দেখতে প্রস্তুত, বা সকালবেলা ঘুম থেকে উঠে তাদের কানের কাছে যে কোনো শব্দ তারা শুনতে ইচ্ছুক। কিন্তু তাদের কানের কাছে যদি বলা হয় তারেক রহমান, আওয়ামী লীগের লোকজন ওরে বাবা গো, ওরে মা গো বলে গড়াগড়ি শুরু করবেন। মানে এটা তাদের কাছে একটা বিরাট বলে অত্যাচার। এবং আওয়ামী লীগের যে লোকজন যারা এখন জেলখানাতে আছেন, মানে তাদেরকে যদি শাস্তি দিতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহলে একটা কাজ করতে পারেন, আমি যেটা জানি, তাদের পুরো রুম সেখানে তারেক রহমানের ছবিগুলো টানিয়ে দেওয়া হোক এবং বলা হবে যে এই ছবিতে কোনো অবস্থাতেই কোনো আঁচল দেওয়া যাবে না, যদি আঁচল দেওয়া হয় তাহলে এই শাস্তি হবে। সেকেন্ড থিং হলো তাদেরকে 3 বেলা খাবারের আগে এবং খাবারের পরে তারেক রহমান সাহেবের ভাষণ তাদেরকে শোনানো হোক। আপনি গিয়ে দেখবেন 1 সপ্তাহের এই থেরাপিতে আওয়ামী লীগের লোকজন পুরো কাপড় চোপড় নষ্ট করে জেলখানাতে তারা একেবারে হাসপাতালে ভর্তি হয়ে যাবে, তাদেরকে আর আনতে পারবেন না, এর চেয়ে শাস্তি আর তাদের কাছে নেই। এরকম অবস্থা তারেক রহমান সম্পর্কে আওয়ামী লীগের যারা লোকজন তাদের অ্যালার্জি, এটা আপনি লিখে রাখে দেখেন, এটাই অবস্থা। তো সেটা আরও ইদানিংকালে আরও বেড়ে যাচ্ছে, কেননা সতীনের পুত্র যদি মোটাসোটা হয় সেক্ষেত্রে অন্য সতীনের যেভাবে একটা চুলকানি হয়, তদ্রূপ রাজনীতির যারা প্রতিপক্ষ, শত্রু, তাদের জীবনে যদি সুখ হয় তাহলে নিজের যে দুর্ভোগ দুর্দশা তার চেয়ে তো ওই সুখ তাদের কাছে অসহ্য হয়ে যায়। আওয়ামী লীগ এখন দৌড়ানির উপর আছে, প্যাদানির উপর আছে, কিন্তু এটা তাদের কাছে যতটা না কষ্টের, তার সাথে বড় কষ্টের হলো তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হচ্ছেন। এবং তারেক রহমান সাহেব যেদিন প্রধানমন্ত্রী রূপে
শপথ নেবেন, সেদিন আপনি দেখবেন যে দিল্লিতে শেখ হাসিনার বাসায় কি হয়, কি যে ঘটবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। শেখ হাসিনা যেদিন ক্ষমতা হারিয়ে তিনি হেলিকপ্টারে উঠেছেন, ওই বেদনা তার কাছে যতটা না নির্মম, ওই স্মৃতি তার কাছে যতটা মানে কষ্টের, কিংবা তার 32 নম্বর ভেঙে ফেলা হয়েছে ওটা তার কাছে যতটা কষ্টের, তার চেয়ে বেশি কষ্টের হলো যেদিন তিনি দেখবেন যে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী রূপে শপথ নিয়েছেন এবং শেখ হাসিনা যে আসনটিতে বসেছেন সেই আসনে তারেক রহমান সাহেব বসে সরকারি দলিল দস্তাবেজে স্বাক্ষর করছেন। এটা তার জন্য অতি কষ্টের। এই কারণে কি হচ্ছে, তারেক রহমান সাহেবকে পচানোর জন্য, ছোট করার জন্য বিএনপির লোকজন প্রাণান্ত চেষ্টা করছে। একইভাবে জামাতের যারা লোকজন আছেন, অন্যান্য যারা লোকজন আছে যারা হাইডেন এনিমি, তারাও কিন্তু তারেক রহমান সাহেবের মানে নিয়ে নানা রকম তারা ন্যারেটিভ তৈরি করে ফেলছেন। এখন আমি দেখলাম যে তারেক রহমান সাহেব যে একজন সামরিক কর্মকর্তা, ডিজিএফ এর একজন সামরিক কর্মকর্তা, তার সঙ্গে তিনি একটা সময় অনভিপ্রেত আচরণ করেছেন, আনএক্সপেক্টেড, অশোভনীয়, তারপরে শোভনীয় ছিল না, আপত্তিকর। তো সেটাকে তিনি স্মরণ করেছেন এতকাল পরে। ভদ্রলোক একজন মেজর জেনারেল, তার নাম রুমি, এবং সেই রুমি সাহেবের সঙ্গে তিনি খারাপ আচরণ করেছিলেন একদিন। কি করেছিলেন সেটা বলেননি, তবে খারাপ আচরণ করেছিলেন। তার জন্য তিনি প্রথমত সরি বলেছেন, আমি দুঃখিত। তারপরে বলেছেন যে এই বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য তিনি অনুরোধ করেছেন। একেবারে ডাইরেক্ট ক্ষমা, অ্যাপোলজি চাওয়া, সরি এবং অ্যাপোলজি। তা তিনি এখানে সরি বলেছেন, অ্যাপোলজি বলেছেন। তা আমাদের দেশের যে সংবাদপত্রগুলো, বিশেষ করে যারা সবসময় একটা ব্যালেন্স করে চলে, এখন তারেক রহমান সাহেব এই যে ক্ষমা চেয়েছেন, এটা কোনো পত্রিকা আসেননি, তিনি দুঃখ প্রকাশ করেছেন, সরি বলেছেন। এটা প্রথম আলো থেকে শুরু করে অন্যান্য পত্রিকা এসেছে। কিন্তু আপনি যদি তার শব্দগুলো উচ্চারণ দেখেন, তাহলে তিনি প্রথমে সরি বলেছেন এবং বিষয়টির জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেছেন, তারপর আবার সরি বলেছেন, অ্যাগেইন সরি বলেছেন। এখন বক্তব্য হলো যে তারেক রহমান সাহেব যেখানে ক্ষমা চেয়েছেন, আমরা সেখানে সেটাকে সরি বলছি কেন? তিনি কি ক্ষমা চাইতে পারেন না? তার সম্মান, মান, মর্যাদা, আমাদের পত্র পত্রিকাগুলো যেখানে তারেক রহমান সাহেব নিজে ক্ষমা প্রার্থনা করছেন, তিনি বিনয়ী হচ্ছেন, আর আমরা তাকে অহংকারী বানিয়ে দিচ্ছি যে ওই পদে থেকে ক্ষমা চাওয়াটা শোভনীয় নয়, তিনি শুধু সরি বলেছেন। তো এই হলো আমাদের পত্র পত্রিকার তেলবাজি। দ্বিতীয়, যে এখানে ওই যে ডিজিএফআই যে একজন মেজর জেনারেল, তিনি এই সময়টাতে আগে অপমানিত হওয়ার পরেও তিনি এরকম একটি অনুষ্ঠানে কেন গেলেন? তার কি লাজ লজ্জা নেই? যদি কারো দ্বারা কেউ অপমানিত হয়, এবং এত বছর, আজকে তো না, এই অপমান তিনি হয়েছেন 20 বছর। তো 20 বছর আগে এই অপমানিত হওয়ার পর 20 বছর পরে তিনি ক্ষমা চেয়েছেন। যদি ঘটনাটা এমন হতো যে তিনি সেখানে উপস্থিত নেই, তারেক রহমান সাহেব, অন্যান্য যারা কর্মকর্তা, সামরিক সাবেক কর্মকর্তা উপস্থিত হয়েছেন, তাদের মাধ্যমে তিনি খোঁজ নিলেন যে ওই এক কর্মকর্তা তিনি কি আছেন? নেই। এখানে এসেছেন? আসেননি। তাহলে আমার সালাম দিবেন, আই এম সরি, বা আমি সেদিন যে আচরণ করেছিলাম তার কাছে গিয়ে আমার পক্ষ থেকে আমার যে ক্ষমা চেয়েছি এটা তাকে পৌঁছে দেবেন। এটি ওই অফিসারের যে আত্মমর্যাদা বোধ আছে, সম্মান বোধ আছে, এটা মনে হতো। কিন্তু যেহেতু তিনি একজন দলীয় পান্ডা হিসেবে, এই মেজর জেনারেল রুমি সাবেক দলীয় পান্ডা হিসেবে, তারপরে দলীয় একজন যাকে বলা হয় তাবেদার হিসেবে, তারেক রহমান সাহেবের কর্মী হিসেবে, আরও যদি বলেন সেবক হিসেবে, আরও যদি বলেন, আর বললাম না, তিনি সেখানে উপস্থিত হয়েছেন অবনত মস্তকে তার নেতার প্রতি আনুগত্য দেখানোর জন্য। তো সেখানে আসলে তার কাছে ক্ষমা চাওয়ার তারেক রহমান সাহেবের কোনো প্রয়োজন ছিল না, এর মধ্যে কোনো ঔদার্যতা নেই। আর তার যদি আত্মমর্যাদা বোধ থাকতো, আত্মসম্মান বোধ থাকতো, এবং তারেক রহমান সাহেবের সেই দিনের বক্তব্যে তিনি যদি আহত হতেন,
তিনি ভুলেও সেখানে যেতেন না। একজন মেজর জেনারেল এইভাবে পাবলিকলি কত আগে, এটা কত সালে হয়েছে আমি জানি না, এত আগে পাবলিকলি, এখন তো ধরেন মেজর জেনারেল আর্মির কর্মকর্তাদেরকে উঠতে বসতে মানুষজন অপমান করে, আমাদের অনেকে ক্যান্টনমেন্ট ভাঙতে চায়, অনেকে ব্রিগেডিয়ারদেরকে বকা দেয়, মেজর জেনারেলকে বকা দেয়, সেনাপ্রধানকে বকা দেয়, এটা এখন ভাত মাছ হয়ে গেছে। কিন্তু আজ থেকে 20 বছর আগে একজন আর্মির সিপাহীর সঙ্গে, কনস্টেবলের সঙ্গে বেয়াদবি করার দুঃসাহস বাংলাদেশে কারো ছিল না। তো ওই অবস্থাতে তারেক রহমান সাহেব যদি একজন মেজর জেনারেলের সঙ্গে খারাপ আচরণ করে থাকেন, ইট ওয়াজ ওয়াইজ, এটা চেপে যাওয়া উচিত ছিল। তারেক রহমান সাহেবের জন্য উপস্থিত ছিল যে এই লোক এত বছর আগে এই কাজ করেছে, 20 বছর আগে করেছে, এখন প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি রাতারাতি সেই জিনিসটা পরিবর্তন করবেন বা পরিবর্তন হয়ে গেছেন, এটা কেউ বিশ্বাস করবে না। এর কারণ হলো অভ্যাস, চরিত্র, ক্যারেক্টারিস্টিক্স কিয়ামত পর্যন্ত মরে গেল মানুষের পরিবর্তন হয় না। তো তার যারা উপদেষ্টা আছে তারা কেন এই জিনিসটি সামনে আনলেন আমার মাথায় ঢুকছে না। এই আমি কথাগুলো খোলামেলা বললাম, কিন্তু যারা তারেক রহমান সাহেবের প্রতিপক্ষ তারা কিন্তু ঠিকই বুঝে গেছেন, এবং এই জিনিসগুলো নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা হচ্ছে বলেই আমি কিন্তু এই কথাগুলো বললাম, যেন দ্বিতীয়বার এই ভুলগুলো না করে। যারা বোঝার চেষ্টা করুন যে 20 বছর আগে তিনি এই কাজগুলো করেছেন, যখন বাংলাদেশে পুলিশের একজন কনস্টেবল বা আর্মির একজন সিপাহীর সঙ্গে কেউ উচ্চস্বরে কথা বলতে পারতো না, তখন তিনি একজন মেজর জেনারেলকে এই ভাষায় কথা বলেছেন, এবং এত তীব্রতার সঙ্গে কথা বলেছেন যে গত 20-30 বছর বা 25 বছর তিনি এটা ভুলেননি। আই ডোন্ট নো যে এটা কত সালে হয়েছে। তো যা হোক, তারেক রহমান সাহেবের যখন ক্ষমতায় ছিলেন আমি সেটাইকে সর্বনিম্ন সময় দিলাম, তাও তো 20 বছর হয়ে গেছে, 22 বছর হয়ে গেছে। তো তার সেই কর্মটা তিনি এতটা রুট ছিলেন যে স্বয়ং তারেক রহমান সাহেব এটা ভুলেননি। আর যেই লোক মানে যাকে তিনি অপমান করেছিলেন তার কাছে সরি বলার কোনো প্রয়োজনই নেই, কেননা তিনি সেটা ডাল ভাত মনে করেছিলেন, ওটাকে তার প্রাপ্য মনে করেছিলেন, এবং ওটাকে তিনি মনে করেছিলেন যে তার পুরস্কার। একটা উদাহরণ নেই, একবার শেখ হাসিনা খুব রাগ হয়েছেন বলে আমার প্রতি সবাই বলা বলি করলো পার্লামেন্টে। তা আমি খুব অভিমান করলাম। অভিমান করার পরে আমি সেই কয়েকটা টক শোতে সরকারের খুব সমালোচনা করলাম। তো সমালোচনা করার পর এখন শেখ হাসিনা চাইলেন যে আমার সঙ্গে আমি যেন তার কাছে গিয়ে সরি বলি। এই জন্য দলের মধ্যে বেশ কয়েকজন সিনিয়র যারা নেতা আছেন তারা আমাকে বললেন যে এরকম নেত্রী খুব রাগ করেছেন, তুমি যাকে বলা হয় দলের বিরুদ্ধে কথাবার্তা বলেছো, এই জন্য টকশোতে গিয়ে এই সমস্ত কথাবার্তা বলেছো, লিখেছো, এই জন্য তিনি খুব রাগ করেছেন, তাড়াতাড়ি গিয়ে সরি বলো। অনেক সিনিয়র নেতা, প্রেসিডেন্ট মেম্বার। তো দলের মধ্যে এরকম দালাল থাকে, মানে সবসময় দালাল থাকে। তো তারা আমাকে কনভিন্স করার চেষ্টা করছে যে তুমি গিয়ে নেত্রী পা ধরে ক্ষমা চাও। তা আমি বললাম যে আমি এটা মরে গেলেও পারবো না। এর কারণ হলো উনি ওই আমার সম্পর্কে বাজে কথা বলেছেন, বকা দিয়েছেন। তো তারা বলে যে আরে কি বলো তুমি, শেখ হাসিনার পবিত্র মুখ দিয়ে তোমার সম্পর্কে কথা বলেছে, এটা গালি হোক যা হোক, এটা তো তোমার জন্য একটা প্রশংসা, এটা তো তোমার জন্য একটা বিরাট ব্যাপার। তুমি যে কোনো ওসিলায় তার কাছে যেতে পারছো, সেটা গালির মাধ্যমে হোক, ভালোবাসার মাধ্যমে হোক, কিংবা এই যে তুমি এখন তার কাছে গিয়ে তার পা ধরে মাপ চাইবা, এটা তো একটা সুযোগ। আমরা তো এই সুযোগের আশায় বসে থাকি। বিশ্বাস করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, আমি নাম বলে দিতে পারবো এখন। তা আমি তাকে বললাম যে ভাই মাফ করেন, আমার এই রাজনীতি দরকার নেই, আমার এই নমিনেশন দরকার নেই, আমি যেভাবে আছি সেভাবেই থাকি। এটা 2011-12 সনের ঘটনা। তো এখন দেখুন, আপনি যখন এইভাবে লাথি খাওয়া, গুঁতো খাওয়া, কিল খাওয়া, অপমানিত হওয়া, লাঞ্ছিত হওয়া, এটাকে মনে করবেন আপনার পুরস্কার, সেক্ষেত্রে আপনার কাছে তো আমার সরি বলার দরকার নেই। আপনি মনে করছেন তো এটা আমার পুরস্কার, বরং সরি বলে বরং সে পুরস্কার কারো ছোট করা হলো। তা যিনি ওখানে গেছেন তার যে উপস্থিতি আর যিনি সরি বলেছেন, এই দুটোর সঙ্গে আসলে রসায়নটা হয়নি ইন্টেলেকচুয়াল লেভেলে। খুব যারা নিম্নমানের বোকা টাইপের লোক, হাবাগোবা টাইপের লোক, তারা গিয়ে বলবেন হায় হায়, নেতার এত বুদ্ধি, এত স্মরণ শক্তি, যে এতদিনের ঘটনা তিনি মনে রেখেছেন। আবার নেতা এত ভালো যে তিনি এই ঘটনার জন্য অনুশোচনা বোধ করছেন, পাবলিকলি এভাবে সরি বলছেন।
অনুশোচনাটা খুব গোপন হয়, বিটুইন ইউ অ্যান্ড মি। যে ভদ্রলোক সেদিন পাবলিকলি বেজ্জতি হয়েছেন, আবার দ্বিতীয়বার তিনি আবার পাবলিকলি বেজ্জতি হলেন যে একটা সময় তাকে এই কাজগুলো করা হয়েছে। এই যেমন আমি যে কথাগুলো বললাম, আমি তো এই ভদ্রলোকের নামও জানতাম না। এখন সেই ভদ্রলোককে যদি আমি দেখি, মিস্টার রুমি, মেজর জেনারেল, আমি তাকে কি মনে করব? মানে তাকে কি মনে করব? কিছুই মনে করব না। এনিওয়ে, গেল এটা। সেকেন্ড থিং হলো যে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের আপসহীন নেত্রী, এবং জনাব তারেক রহমান সাহেবের রাজনীতির যে মূল অ্যাসেট, একটি হলো তার মায়ের নেতৃত্ব, আর একটি হলো তার পিতার ঐতিহ্য। তো এই দুজন বিএনপিকে যে সেইভে নিয়ে এসেছে, তার প্রেক্ষিতে আমরা এখন জনাব তারেক রহমান সাহেব, তার সহধর্মিণী জুবাইদা রহমান, কিংবা তার সন্তান জায়মা রহমান, তাদেরকে আমরা সবাই মাথায় করে রাখছি। এটি হলো বাস্তবতা। তো সেই দিক থেকে বেগম যে এখন হাসপাতালে, আমরা যারা সাধারণ জনগণ আমরা ধরে নিচ্ছি যে এটি এখন যে পুরো জিয়া পরিবারের মধ্যে একটা বিষাদময় অবস্থা। মৃত্যু শয্যায় যার মা থাকেন, তার মতো অভাগা, তার মতো কষ্টের কেউ নেই, এটা সাধারণত সবাই মনে করেন। মৃত্যুর পরে একটা নির্দিষ্ট সময় পরে মানুষ স্বাভাবিক হয়, এবং এই স্বাভাবিকতা হওয়ার জন্য জিয়াফত করা হয়। এটা ঐতিহ্য, যেন এই সুখটি বা শোকটি মানুষ ভুলতে পারে। কিন্তু বেগম জিয়া যেখানে আইসিইউতে রয়েছেন, লাইফ সাপোর্টে রয়েছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন, সেখানে তারেক রহমান সাহেবের ড্রেস কোড, তার কথা, মুখভঙ্গি, সব কিছুর মধ্যেই একটা শোকের ছায়া থাকবে, এটা আবহমান বাংলার বিশ্বাস। কিন্তু তার পরিবর্তে তিনি যে স্বাভাবিক আচরণ করছেন, স্বাভাবিক কথা বলছেন, এবং সাম্প্রতিক সময়টিতে তার বেশ কয়েকটি ভিডিওতে তার মুখে যে মুস্কি হাসি দেখা দিয়েছে, এটা নিয়ে বিএনপি যারা লোকজন তারা হয়তো বলার চেষ্টা করবে যে দেখুন আমার নেতা কতটা রাজনৈতিকভাবে পরিপক্ক, দেশের জন্য কতটা অন্তঃপ্রাণ, এবং এই রাজনীতিকে এগিয়ে নেওয়ার জন্য তিনি মানে নিজের যে কষ্ট বেদনা এটাকে মাটি চাপা দিয়েছেন। এবং একদিকে তার মৃত্যু শয্যাশায়ী মা, আর অন্যদিকে দেশ এবং জাতির প্রতি তার কর্তব্য, সেই কর্তব্যকে স্মরণ করে তিনি আমাদের সামনে আসছেন, এবং এক বস্তা কষ্ট বুকের মধ্যে চাপা রেখে তিনি কাষ্ঠ হাসি, মুস্কি হাসি দিয়ে তিনি আমাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন, আমাদেরকে গিয়ার আপ করার চেষ্টা করছেন। এটা হলো পজিটিভ কথা। আর নেগেটিভ কথা তার প্রতিপক্ষরা কি বলতে পারে, এটা একটু সামাজিক মাধ্যম খুলে দেখেন, আওয়ামী লীগের লোকজন কি বলছে। কাজেই কিছু কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো এখন সবেমাত্র শুরু, তফসিল ঘোষণার পরে শুরু। এখন প্রতিটা ঘন্টা মুহূর্ত আওয়ামী লীগের জন্য এবং জনাব তারেক রহমান সাহেবের জন্য এবং বিএনপির জন্য এটি একটি মহাভারতের যুদ্ধের মতো হয়ে যাবে, জামাতের জন্য চতুর্মুখী যুদ্ধ। এবং সেখানে ন্যূনতম সামান্য একটি ভুল রাজনৈতিকভাবে অনেককে বহুদূর পিছিয়ে দিতে পারে। আশা করি জনাব তারেক রহমান সাহেব, তার উপদেষ্টা মণ্ডলী, দলের শীর্ষ যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। আমাকে দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে যা কিছু ঘটছে, কিছু বিষয় খোলামেলা আলোচনা করা প্রয়োজন। জনাব তারেক রহমান দেশে আসছেন না, এটা নিয়ে নানা রকম সমালোচনা হচ্ছে। আবার তিনি যে কোনো সময় চলে আসতে পারেন, এভাবে তাকে প্রভোগ করা হচ্ছে, এবং তার আগমনটাকে নেতিবাচক দিকে না নেওয়ার জন্য বিএনপির যারা লোকজন তারা সর্বোচ্চ চেষ্টা করছে। প্রায় প্রতিদিনই প্রেস ব্রিফিং করে বলা হচ্ছে যে তিনি আসবেন অমুক অমুক দিন, তার গাড়ি এসে গেছে, গাড়ির ট্যাক্স কত, দাম কত, মডেল কি, বুলেট প্রুফ গাড়ি ইত্যাদির ছবি ইন্টারনেটে ভেসে বেড়াচ্ছে। তার স্ত্রী এই মুহূর্তে বাংলাদেশে আছেন, এবং তিনি নিয়মিত তার মায়ের বাড়িতে থাকছেন আর শাশুড়িকে দেখতে যাচ্ছেন, কিন্তু মিডিয়ার সামনে তিনি কোনো কথা বলছেন না। তার কন্যা জায়মা, তিনি পিতার সঙ্গে আছেন। আর এই সময়টিতে তিনি
আসবেন কি আসবেন না তা নির্ভর করছে বেগম জিয়ার যে শারীরিক অসুস্থতা সেটার চূড়ান্ত পরিণতির উপরে। তিনি যদি সুস্থ হন তখন এক ধরনের হিসাব হবে, আর তিনি যদি এই অবস্থায় থাকেন সেটা বিএনপির জন্য একটা নিদারুণ অস্বস্তিকর বিষয় হবে। এর কারণে আমাদের দেশের যে একটা নিয়তি বা নিয়ম, সেটা হলো দীর্ঘদিন যদি একটা মানুষ অসুস্থ থাকে তাদের প্রতি বা তার প্রতি মানসিক কোনো আকর্ষণ থাকে না। এবং এই মুহূর্তে বেগম জিয়ার যে কোনো আকর্ষণ নেই, সেটি আবার প্রথম আলো তারা একটা জরিপ করে দেখিয়ে দিয়েছে যে জামাতের আমিরের চাইতেও তার জনপ্রিয়তা কম এবং জনাব তারেক রহমান সাহেবের চাইতে বেগম জিয়ার যে জনপ্রিয়তা অর্ধেক। মানে ফাজলামো আর কাকে বলে, এর সাথে রাজনীতির যে চাণক্য নীতি বা ম্যাকিয়াভেলি নীতি আর হতে পারে না। বিএনপির 12টা বাজানোর জন্য এভাবে যখন সবাই চেষ্টা করছে, সেই চেষ্টার সর্বোচ্চ পরাকাষ্ঠা হলো তারেক রহমান সাহেবকে ভয় দেখানো। এবং তিনি ভয় পাবেন কতগুলো কারণ রয়েছে, যথেষ্ট কারণ রয়েছে, এবং যাকে বলা হয় ইতিবাচক কারণ। এক নম্বর হলো তিনি দীর্ঘদিন দেশের বাইরে আছেন, ফলে এই জনবট সম্পর্কে এই গত 18-19 বছরে কি ঘটে গেছে তিনি আসলে জানেন না। এখানে যে একটা জেনারেশন তৈরি হয়েছে, যে জেনারেশনকে সবাই বেয়াদব জেনারেশন বলছে। এই বেয়াদব জেনারেশনের নির্মমতা যে কতটা মানে সীমা অতিক্রম করেছে সেটা তিনি আন্দাজ করতে পারছেন না লন্ডনে থেকে। এর কারণ হলো সেখানে তিনি একটা সিভিল সোসাইটি ওন করেন। আমাদের দেশে যে কিশোর গ্যাং, কিশোরদের যে অপরাধ প্রবণতা, বিশেষ করে মিরপুর 11 নম্বর, মোহাম্মদপুর, বেড়িবাঁধ এবং একই সঙ্গে যে উত্তরার 13 নম্বর সেক্টর, 13 নম্বর সেক্টর থেকে পার হয়ে আপনি যখন টঙ্গীতে যাবেন, টঙ্গী থেকে শুরু করে একেবারে গাজীপুর পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকাতে 8 থেকে 15-16 বছর এই বয়সের যারা কিশোর রয়েছে তারা যে অপরাধের সঙ্গে ব্যাপকভাবে জড়িত হয়ে পড়েছে, এই অপরাধ প্রবণতা আমাদের দেশে কখনো হয়নি। এবং কোনো একটা সমাজ ঠিক যখন এই কিশোরদের অপরাধের কবলে পড়ে তখন সেখানে একটা ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায়। আপনি তাদেরকে ধরতে পারবেন না বয়সের কারণে, বিচারের আওতায় আনতে পারবেন না, আর এত ব্যাপক সংখ্যক লোকজনকে আপনি রিহ্যাবিলিটেশনের পর্যায়ে, পুনর্বাসনের পর্যায়ে নিতে পারবেন না। তাহলে সমাজ এখন কিন্তু টকবগিয়ে ফুটছে এবং এটা ভাইরাসের মতো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে এবং আরও পড়বে। শহর বন্দর, গ্রামে গঞ্জে, পাড়া মহল্লা থেকে শুরু করে প্রত্যন্ত এলাকাতে এই কিশোর গ্যাংয়ের দাপট, এটি তারেক রহমান সাহেবের জন্য একটা বিরাট ভয়, আতঙ্ক এবং তার যারা প্রার্থী কর্মী তাদের সকলের জন্য ভয়ের কারণ রয়েছে। এর বাইরে ভারত সম্পর্কে, সম্পর্কে তার একটা ভয় থাকবে, আওয়ামী লীগ সম্পর্কে তার একটা ভয় থাকবে, এবং সাম্প্রতিক সময় জামাতকে নিয়ে তার ভয় আতঙ্ক শুরু হয়ে গেছে। এবং এটা তারেক রহমান সাহেবের জায়গায় যদি দুনিয়ার সবচেয়ে সাহসী মানুষটিকে বসিয়ে দিতেন তার অবস্থা একই রকম হতো। সবচেয়ে বড় ব্যাপার হলো তার যে দল, সেই দলের ভিতরে তার কোনো বিশ্বস্ত বন্ধু নেই। অনুগত লোকজন আছে, অনেক অনুগত লোকজন আছে যারা স্বার্থের জন্য তার আনুগত্য করে, সামনে সামনে ছাড় বলে আর পিছনে পিছনে তাকে বাজে ভাষায় গালাগাল করে। নমিনেশন পেলে এক ধরনের কথা, আর নমিনেশন না পেলে আরেক ধরনের কথা। এরপরে সবাই মানে যারা আছে এই দলের মধ্যে, এই দলের সঙ্গে তাদের সম্পর্ক, তারেক রহমান সাহেবের সাথে সম্পর্ক সবই কন্ডিশনাল। নিঃশর্ত সম্পর্কযুক্ত কোনো প্রভাবশালী লোক বিএনপিতে আমি দেখছি না, যিনি কিনা মনে প্রাণে তারেক রহমান সাহেবের মঙ্গল কামনা করে তার জন্য জীবন দিতে প্রস্তুত। যেটা বেগম জিয়ার জন্য হয়েছে অতীতে, যেটা শেখ হাসিনার জন্য হয়েছে, বঙ্গবন্ধুর জন্য হয়েছে, জিয়াউর রহমান সাহেবের জন্য হয়েছে, এমনকি এরশাদের জন্য হয়েছে। তো এরকম আরবিতে যেটিকে বলা হামিম, সেই হামিম তারেক রহমান সাহেবের নেই, জিরো। এরপরে সাম্প্রতিক সময় আবার আরেকটি নতুন উৎপাত শুরু হয়েছে। সেই উৎপাত হলো যে বাংলাদেশে তুরস্কের যে গোয়েন্দা সংস্থা তাদের উপস্থিতি মারাত্মকভাবে, ভয়ানকভাবে বেড়ে গেছে। এবং স্বয়ং এরদোয়ান তিনি চাচ্ছেন, এই মুহূর্তে এরদোয়ান সারা দুনিয়ার সবচেয়ে আলোচিত আয়রন ম্যান, স্ট্রং ম্যান। এবং আপনি দেখবেন যে একটা
মানে অনুষ্ঠানে এরদোয়ান, ডোনাল্ড ট্রাম্প এবং ইটালির যে বর্তমান প্রধানমন্ত্রী তিনিও ছিলেন। তো সেই সময়টাতে এরদোয়ান কতটা অ্যারোগান্ট, তিনি সেই ইটালির মহিলা প্রধানমন্ত্রী তাকে বললেন হ্যান্ডশেক করে যে তোমার সিগারেটটা ছেড়ে দেওয়া উচিত, তুমি যেভাবে সিগারেট খাচ্ছ এটা ভালো নয়, অনেকটা পিতৃসুলভ অ্যাটিটিউড নিয়ে। অন্যদিকে ইটালিতে এখন যিনি রয়েছেন প্রধানমন্ত্রী তাকে বলা হয় দ্বিতীয় মুসোলিনি। মুসোলিনির যে ফ্যাসিস্ট আইডিওলজি, সেই ফ্যাসিস্ট আইডিওলজিকে আবার নতুন করে তিনি সামনে এনেছেন এবং সামনে এনে তার অসাধারণ সুন্দর চেহারা, বাগ্মিতা, সাহস, শক্তি সব মিলিয়ে তিনি ইটালিকে একটা নতুন এরার মধ্যে নিয়ে গেছেন। তো সেই মহিলা প্রধানমন্ত্রীকে তিনি এরদোয়ান বললেন যে তুমি সিগারেট খেও না। এই গেল এরদোয়ানের অ্যারোগেন্সি। এরদোয়ানের সঙ্গে যখন ডোনাল্ড ট্রাম্পের হ্যান্ডশেক হলো, ডোনাল্ড ট্রাম্প তাকে পরিচয় করিয়ে দিলেন বা বললেন যে ভেরি নাইস ম্যান, ভেরি স্ট্রং ম্যান। তো বোঝার চেষ্টা করেন যে আমেরিকার প্রেসিডেন্ট যাকে খুব স্ট্রং ম্যান বলেন, তিনি যেন তেন স্ট্রং ম্যান না। তুরস্কের যারা লোক আছেন, অধিবাসী রয়েছেন, তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে এরদোয়ান কাহাকে বলে, কত প্রকার কি কি। তিনি এক হাতে ইসরায়েলকে নিয়ে খেলেন, আর এক হাতে তুরস্ককে নিয়ে খেলেন। তিনি এক হাতে আমেরিকাকে নিয়ে খেলেন, অন্য হাতে রাশিয়াকে নিয়ে খেলেন, এবং এভাবেই সুদীর্ঘকাল তিনি সেই ইস্তাম্বুলের মেয়র থেকে আজকের এই পর্যায়ে চলে এসেছেন। কাজেই তিনি যদি বাংলাদেশ সম্পর্কে পুরো সিদ্ধান্ত নিয়ে থাকেন, আমার বিশ্বাস ভেবেচিন্তে তিনি নিয়েছেন। বলা হয়ে থাকে যে তুরস্কের যে রাজনৈতিক দল একে পার্টি, এরদোয়ান একে পার্টি, এই পার্টির সঙ্গে বাংলাদেশের দুটো রাজনৈতিক দল জামায়াত ইসলামী এবং এবি পার্টি, এদের দীর্ঘদিন ধরে একটা সম্পর্ক আছে এবং বাংলাদেশের অনেক আইনজীবী, বুদ্ধিজীবী, সাহিত্যিক তারা গোপনে প্রকাশ্যে গত ২০-২৫ বছর ধরে তারা কিন্তু এই তুরস্কে যাতায়াত করছে বিভিন্ন আমন্ত্রণে, বিভিন্ন ছিলাতে। এখন সুপ্রিম কোর্টের দুজন খুব বিখ্যাত লয়ার রয়েছে। একজন হল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, একসময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন, আর এখন তিনি যে বার কাউন্সিল, বাংলাদেশ বার কাউন্সিল, এটির এক্সিকিউটিভ কমিটির মেম্বার, অত্যন্ত প্রভাবশালী জনপ্রিয় আইনজীবী। আরেকজন অ্যাডভোকেট তাজুল, যিনি আইসিটি এই কোর্টের চিফ প্রসিকিউটর। এই দুজন আইনজীবী যখন তরুণ, একেবারে তরুণ, এবং তারা ফেমাস হননি, তারা আজকের দিনের মতো একেবারে ফেমাস হননি, কিন্তু তখন থেকে তারা কিন্তু নিয়মিত সেই তুরস্কে যাচ্ছেন তুরস্ক সরকারের নিমন্ত্রণে। আমি যেহেতু তারা এখন স্টার, এই দুজন উদাহরণ দিলাম। এইভাবে বহু মানুষ তাদের আশ্রয়স্থল, একসময় যেমন মাহমুদুর রহমান, আমার দেশের মাহমুদুর রহমান, বহুদিন তিনি তুরস্কে ছিলেন। সেই সরকারের সাথে নিঃসন্দেহে তার একটা ভালো সম্পর্ক থাকাই স্বাভাবিক, আমি জাস্ট উদাহরণ হিসেবে বললাম। অন্যদিকে জামায়াত ইসলামীর যে সকল নেতৃবৃন্দকে শেখ হাসিনার জামানাতে ফাঁসিতে ঝুলানো হয়েছিল, তাদের ফাঁসি রোধ করার জন্য তুরস্কের পক্ষ থেকে বারবার চাপ প্রয়োগ করা হচ্ছিল এবং ওই সময় এরদোয়ান সরাসরি বাংলাদেশের ব্যাপারে নাক গলিয়েছেন। তার স্ত্রী বাংলাদেশে এসেছিলেন এবং তিনি রোহিঙ্গা শিবির ভ্রমণ করেছিলেন। কাজে যে রোহিঙ্গাদেরকে নিয়ে প্রায় 15 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে, এটাকে নিয়ে ভারত খেলছে, চীন খেলছে, এটাকে নিয়ে তুরস্ক খেলছে এবং এটাকে নিয়ে আমেরিকা খেলছে। এবং এখানে যে কোনো কারণে হোক না কেন, এরদোয়ানের যে পার্টি, তার যে আইডিওলজি, তার যে থিওলজি, ধর্মতত্ত্ব, ইখওয়ানি মুসলিমিন, এই থিওলজি, সেই থিওলজি পাকিস্তানে তাকি উসমানি, আপনার মিশরে মুসলিম ব্রাদারহুড, মুরসির আগে সৈয়দ কুতুব, এরপরে মরক্কো, সিরিয়া, ইয়েমেন, এখানে যে একটা বুদ্ধিবৃত্তিক যে চর্চা চলছে, যেটির হাব এখন তুরস্ক। আর সেই তুরস্কের এই আইডিওলজিটি, সেই পলিটিক্যাল থিওলজিটি, ধর্মতত্ত্বটি রাষ্ট্রে ধর্ম, আধুনিকতা এবং অন্যান্য যা কিছু আছে, যেটা এই এরদোয়ান নিজেকে সফল দেখিয়েছেন,
যেটি অন্য কেউ পারেনি, এমনকি মাহাতির মোহাম্মদও নয়। অর্থাৎ রাষ্ট্রের উন্নয়ন, ডিপ্লোম্যাসি, টিকে থাকা, মিলিটারি পাওয়ার এবং অর্থনৈতিক উন্নয়ন সমন্বিতভাবে, তার সঙ্গে ইসলামাইজেশন, এই জিনিসগুলো যে এরদোয়ান তৈরি করেছেন, তার সেই আইডিওলজিটি তিনি ছড়িয়ে দিতে চাচ্ছেন বিশ্বময়, এটাই স্বাভাবিক। এবং তার সেটার জন্য একটা উর্বর ভূমি বাংলাদেশ হতে পারে, কেন হবে না? আর তার জন্য তিনি জামায়াত ইসলামীকে বা এবি পার্টিকে প্রমোট করবেন, এটা একেবারেই স্বাভাবিক। কিন্তু কোনো অবস্থাতেই এরদোয়ান তারেক রহমান সাহেবকে টার্গেট করবেন, বিএনপিকে টার্গেট করবেন, বা বিএনপিকে মেরে ফেলবেন, তারেক রহমানকে মেরে ফেলবেন, যে প্রচারগুলো হচ্ছে, আই ডু নট অ্যাগ্রি, আমি এটার সঙ্গে অ্যাগ্রি করি না। এর কারণ হলো, এরদোয়ান সম্পর্কে আমি যতটুকু জানি, এটা তার আইডিওলজির মধ্যে পড়ে না। 2 নম্বর হলো, তিনি নিজেও জানেন যে এখানে জামাতের ক্ষমতা আরোহণ সময় সাপেক্ষ, এবং সেই ক্ষমতা ধরে রাখা বাংলাদেশে কন্ডিশনাল, হতেও পারে নাও হতে পারে, 50-50। কিন্তু সে অর্থে ইসলামকে ধারণ করে, ইসলামাইজেশনকে ধারণ করে এই দলগুলোর মধ্যে তার জন্য সবচেয়ে বিশ্বস্ত একটা লিবারেল ডেমোক্রেটিক জনপ্রিয় দল হল বিএনপি। আর সেই বিএনপিতে তারেক রহমান সাহেবের বিকল্প নেই। কাজেই তিনি একজন পলিটিক্যাল মাস্টার মাইন্ড হিসেবে, যে গ্লোবাল রাজনীতি এখন যেভাবে তিনি নিয়ন্ত্রণ করছেন, সেই অবস্থান থেকে তিনি তারেক রহমান সাহেবের সাথে শত্রুতা করবেন, তাকে মেরে ফেলবেন, বা গোয়েন্দা পাঠিয়ে বিএনপিকে তছনছ করে দিবেন, এটা অসম্ভব একটা বিষয়। কাজে বাংলাদেশে যারা এই মার্কেটিংগুলো করছেন, তারা মূলত ফেয়ার মার্কেটিং, মানে ভয় দেখিয়ে যে বিপণন, যেমন করোনার ভয় দেখিয়ে ইনজেকশন পুশ করা, করোনার ভয় দেখে মাস্ক বিক্রি করা, মানে মানুষের মনে ভয় সৃষ্টি করে রাজনীতির যে ফায়দা লুটার যে পলিসি রয়েছে পলিটিক্যাল সায়েন্সে, সেই ভয় এবং আতঙ্ক, যেটি একটা সময় হালাকু খান করেছিলেন, একটা সময় চেঙ্গিস খান, মানে মঙ্গলরা করেছিল, একই অবস্থা করেছিল তৈমুল্লং। মানে তারা যেখানে যেতেন, ভারতবর্ষে গিয়াসউদ্দিন তুগলক, তার ছেলে যে মোহাম্মদ বিন তুগলক, তিনি এই ফেয়ার নীতিটা নিয়েছিলেন, মানুষের মনে ভয় জাগানো। আর সবচেয়ে সফল ভারতবর্ষে দুজন, একজন হলো আলাউদ্দিন খিলজি, আর একজন হলো সুলতান গিয়াসউদ্দিন বলবন। তারা মানুষের মনে ভয় জাগিয়ে যে রাজনীতির সফলতা অর্জন করেছেন, এটি একটা ইতিহাস। তো এটা চলতে থাকবে, সব সময় এটা চলতে থাকবে। হিটলার সেম কাজটা করেছেন, মুসলিনি সেম কাজটা করেছেন, সাদ্দাম সেম কাজটা করেছেন, এমনকি গাদ্দাফি ঠিক সেম কাজটি করেছেন, মানুষের মনে আতঙ্ক। আমাদের দেশেও শেখ হাসিনা কিন্তু এই চেষ্টাটা করেছিলেন, যে লোকজন তাকে ভয় পাক, প্রচণ্ডভাবে তাকে ভয় পাক, ভয় থর করে কাঁপুক, কাঁপতে কাঁপতে তারা কাপড় চোপড় নষ্ট করে ফেলুক। এই যে আতঙ্কের একটা মানে পরিবেশ পরিস্থিতি তৈরি করা, সেই তুলনায় কিন্তু তারা জুলুম অত্যাচার, মানে যতটা ভয় ছড়িয়েছে, আতঙ্ক, এই বাঘ এলো, ধরলো, খেলো, তার চেয়ে কিন্তু অপকর্ম কম, একেবারে তুলনামূলকভাবে কম। তো এরকম একটা অবস্থা আর কি। তো সেই দিক থেকে এখন যে ঘোলাপাড়িতে মাছ শিকার চলছে, রাজনীতির ময়দানে জামাতকে সামনে নিয়ে আসার যে প্রচেষ্টা চলছে, বিএনপিকে ব্যাকফুটেজে পাঠানোর যে চেষ্টা চলছে, বিএনপিকে নেতৃত্ববিহীন করার যে চেষ্টা চলছে, তারেক রহমানকে মাইনাস করার যে চেষ্টা চলছে, বেগম জিয়াকে মাইনাস করার যে চেষ্টা চলছে, এরই ধারাবাহিক যে কর্মসূচি, সেই কর্মসূচিতে এরদোয়ানের নাম যারা ব্যবহার করছেন, হয়তো তাদের সঙ্গে জীবনে এরদোয়ানের কখনো দেখা হয়নি, আর হবেও না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম